পাহাড়ে কি এবার তাহলে প্রত্যাবর্তন? পাহাড়ের রায় কি তাহলে এবার তিপ্রামথার দিকে? 17টি আসনে এগিয়ে রয়েছে তিপ্রামথার প্রার্থীরা, জয়লাভ করেছে কিছু আসনে, এবং এই মুহূর্তে 5টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। আমরা অবশ্যই সেসব আপডেট আপনার কাছে দেবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন উদয়পুর থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিতের কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে চলুন একবার শুনে নেব। প্রসেনজিৎ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রসেনজিৎ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো দীপনদা, আজ সকাল 8টা থেকে উদয়পুর কেবিআই ইনস্টিটিউটে সেখানে ভোট গণনা শুরু হয়। প্রথম পোস্টাল ব্যালট, তারপর সাধারণ যে ভোটগুলি রয়েছে তার গণনা শুরু হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। একে একে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ডে কিন্তু দেখা যায় যে তিপ্রামথা যারা প্রার্থী রয়েছে তারাই কিন্তু এগিয়ে রয়েছে এই কেন্দ্রগুলিতে। তো পরবর্তী সময়ে এদিকে দেখা যায় 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে 6 রাউন্ডে ডেভিড মোরা সিং। প্রাপ্ত ভোট রয়েছে 21,325 ভোট। আর অন্যদিকে যে বিজেপির হয়ে যে প্রার্থী রয়েছে পদ্মলোচন ত্রিপুরা, ওনার প্রাপ্ত ভোট রয়েছে সবকিছু মিলিয়ে 10,889টা ভোট রয়েছে ওনার। তো জয়ী ঘোষণা করেছে এখানে ডেভিড মোরা সিংকে 22 কাঠালিয়া মির্জা যে আপডেটটা রয়েছে। আর অপরদিকে পুরী কিল্লা বাগমা যে রয়েছে ভোট কেন্দ্র, যেটা রয়েছে কেন্দ্র, সেখানে দাঁড়িয়েছে পূর্ণচন্দ্র জমাতিয়া তিপ্রামথার হয়ে, এবং অপরদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছে অমর জমাতিয়া। সেখানেও দেখা যায় যে পূর্ণচন্দ্র জমাতিয়া প্রায় 17,000-এরও বেশি ভোটে জয়ী, এবং অপরদিকে অমরচন্দ্র জমাতিয়া প্রায় পঞ্চম রাউন্ডে 8,174টি ভোট। তো সব মিলিয়ে এখানে যে উদয়পুর কেবিআই ইনস্টিটিউটে যে দুটো গণনা হচ্ছে সেখানে দুজনেই তিপ্রামথার প্রার্থী যারা রয়েছে তারা জয়ী হয়েছে। আর এমনিতে পরিবেশ কেমন রয়েছে? এখন পর্যন্ত পরিবেশ একেবারে সবকিছু ঠিকঠাক রয়েছে। এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য পুলিশ, টিএসআর সহ আধা সামরিক বাহিনী কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। সবকিছু মিলে এখনো অবধি পরিবেশ ঠিকঠাক আছে। অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ, আপডেট দেওয়ার জন্য তোমাকে। আমরা অবশ্যই তোমার কাছে আরো একবার যাবো, এই মুহূর্তের জন্য ধন্যবাদ। আপনারা শুনলেন দর্শক বন্ধুরা, আমরা আপডেট পেলাম অবশ্যই আরো দুটো আসনের। এই মুহূর্তে 17টি আসনে তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং 5টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। আমাদের সঙ্গে জুড়ে গেছেন আজকে এই মুহূর্তে আরো দুজন অতিথি। জুড়ে গেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ, এবং জুড়ে গেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক ননী গোপাল দেবনাথ। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। রাসবিহারী বাবু, কি মনে করেন যে ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে তিপ্রামথা, ম্যাজিক ফিগার ছুঁয়ে নিয়েছে এবং মনে হচ্ছে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত হচ্ছে, কি দেখছেন? এখনকার পর্যন্ত যে সমস্ত গণনা কেন্দ্রগুলিতে তিপ্রামথা অনেক এগিয়ে এবং প্রায় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পথে এগিয়ে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। ওকে, ননীবাবু, আপনার কি মনে হয় এটা প্রত্যাশিত ছিল, এই যে তিপ্রামথা এই মুহূর্তে 17টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি 5টি আসনে এগিয়ে রয়েছে, এটা প্রত্যাশিত ফলাফল? বিজেপি তিপ্রামথার মধ্যে তাদের যে শরিকি দ্বন্দ্ব, বড় ভাই হিসাবে বিজেপির যেই দাপট এবং আধিপত্য বিস্তারের যে চেষ্টা ছিল এডিসিতে, এবং মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রচার প্রচার করেছিলেন, এতে মনে হয়েছিল যে বিজেপিরও একটা সম্ভাবনা ছিল। মানে ওদের প্রচারের ঢং দেখে, কথাবার্তার নমুনা দেখে আর কি। উপজাতি ভিত্তিক উপজাতি নেতা যাদের বিজেপি ছিলেন, যাদের মন্ত্রী বা অন্যান্য নেতা, তারাও দেখলাম যে খুব আগ্রাসী ছিলেন। তো সেই তুলনায় তো দেখা গেল যে পাহাড় এখন প্রত্যাবর্তনই পরিবর্তনের পক্ষে না, প্রত্যাবর্তন নিশ্চিতই বলা যায়। কারণ 17টা আসনে ইতিমধ্যে ওরা কোথাও এগিয়ে কোথাও অলরেডি বিজয় লাভ করেছে। তো সবটা মিলিয়ে আমার মতো মনে হয় তিপ্রামথা সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথেই। ওকে, এই মুহূর্তে আমরা আরো একটি আপডেট পেয়ে গেছি 15 ঝিরানিয়া কেন্দ্রে। সেখানে তিপ্রামথা প্রার্থী জগদীশ দেববর্মা জয়ী ঘোষিত হয়েছেন এবং মান্দাই পুলিনপুর কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী জিতেন দেববর্মা জয়ী হয়েছেন বলে এই মুহূর্তে আপডেট রয়েছে। আমরা বিস্তারিত আপনাদের অবশ্যই কিছুক্ষণের মধ্যেই জানাবো। আর এক নজর আমরা একটু দেখে নেব মাছমারা কেন্দ্রে, সেখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার 13,700 ভোট পেয়েছেন সেখানে। স্বপন কুমার চাকমা তিপ্রামথা প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছেন 8,981 ভোট পেয়ে।
তৃতীয় স্থানে সেখানে এখানে কিন্তু ইন্টারেস্টিং ভাবে তৃতীয় স্থানে উঠে এসছে জাতীয় কংগ্রেসের প্রার্থী অর্জুন রয়। 2503টি ভোট পেয়ে জাতীয় কংগ্রেস প্রার্থী অর্জুন রয় তৃতীয় স্থান অধিকার করেছে। সেখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পরেশ চন্দ্র সরকার চতুর্থ স্থান দখল করেছে 1522টি ভোট পেয়ে। নির্দল প্রার্থী সুজিত সরকার 1137টি ভোট পেয়েছে, নোটাতে গেছে 317টি ভোট, এবং ধবেন্দ্র রিয়াং নির্দল প্রার্থী উনি পেয়েছেন 167টি ভোট। এই ছিল আপনাদের কাছে অবশ্যই আমরা তুলে ধরলাম দুই মাছমারা অসংরক্ষিত আসনের ফলাফল, যেখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। আমরা যদি নজর রাখি এই মুহূর্তে মহারানী চেলাগাং আসনের দিকে, 21 মহারানী চেলাগাং, সেখানে সিকে জমাতিয়া, চন্দ্রকুমার জমাতিয়া তিপ্রামথার প্রার্থী, যিনি তিপ্রামথার মুখপাত্র বটে, উনি কিন্তু 10,329 ভোট পেয়ে জয়ী ঘোষিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্রাট জমাতিয়া বিজেপির প্রার্থী, উনি পেয়েছেন উনি 8,050টি ভোট। সেখানে তৃতীয় স্থানে রয়েছে আরএসপি প্রার্থী হারাদন জমাতিয়া, 1,167টি ভোট পেয়েছেন। নির্দল প্রার্থী আদম রায় রিয়াং চতুর্থ স্থানে রয়েছে, ভোট পেয়েছেন 847টি। জাতীয় কংগ্রেস প্রার্থী সাধন জমাতিয়া 284টি ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। আইপিএফটি প্রার্থী রাজেন্দ্র রিয়াং 224 ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। সপ্তম স্থানে নোটা 149টি ভোট, এবং সিপিআইএমএল এর প্রার্থী গোবিন্দ্রচরণ জমাতিয়া 85 ভোট পেয়ে অষ্টম স্থানে রয়েছেন। আরএলডি প্রার্থী মনারাম রিয়াং 50টি ভোট পেয়েছেন, এবং নির্দল প্রার্থী অনিল রিয়াং পেয়েছে 46টি ভোট। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, চন্দ্রকুমার জমাতিয়া তিপ্রামথা প্রার্থী জয়ী ঘোষিত হয়েছেন 21 মহারানী চেলাগাং আসন থেকে। রাসবিহারী বাবু, এই যে ভোটের যে পার্সেন্টেজ যেটা বলা হচ্ছিল যে বামপন্থীদের ভোট এবার পার্সেন্টেজ বাড়তে পারে, কয়েকটা আসন বামপন্থীরা পেতে পারে, কি মনে হচ্ছে এবারের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, আসন পাওয়ার সম্ভাবনা তো খুবই ক্ষীণ মনে হচ্ছে এখন অবধি, ভোট পার্সেন্টেজ বাড়তে পারে বামপন্থীদের? আমাদের একটা চেষ্টা ছিল এবং মানুষের কাছে প্রচারের মধ্যে যা বুঝতে পারছিলাম যে বামপন্থীদের দিকে কিছু মানুষ এগিয়ে আসছে, এবং বিভিন্ন জায়গাতে সেই ট্রেন্ডটা দেখা গিয়েছে। আমরা হয়তো সেই আশারোপণ ফলটা করতে নাও পারি। তার যে কারণ সেটা আমরা বুঝতে পারি যে ত্রিপুরা রাজ্যের যে বর্তমান রাজনৈতিক পরিবেশ 2018 থেকে, সেই 2018 পরে ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে বামপন্থী যারা কর্মী সংগঠক আর নেতারা আছেন, সেইভাবে মাঠে থেকে কাজ করার সুযোগটা নাই। সেখানে আমাদের একটা বড় অন্তরায় তৈরি হয়েছে। সেইখানে আমরা আমাদের জনগণের কাছে ঠিকমতো আমাদের কর্মী সমর্থকরা পৌঁছতে পারেনি, সেই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, ত্রিপুরা রাজ্যে 2018 পরে ত্রিপুরা রাজ্যে এই যে মতার সৃষ্টি হয়েছে, উত্থান হয়েছে, সেটাকে আমরা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি। একটা জাত্য অভিমান তৈরি হয়েছে। এই জাত্য অভিমানের কারণে আমাদের যারা বামপন্থী ছিল, তারা যারা সেকুলার ছিল, ইভেন কংগ্রেসের মধ্যেও যারা ছিল, সেই সেকুলার পোস্টের একটা বিরাট অংশ ওই মতার দিকে ধাবিত হয়েছে জাত্য অভিমানের কারণে। এটা মানুষের যে সমস্যা, তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, তার কর্মসংস্থান, চাকরি বাকরি, সেই দিকে মানুষের এখন অনেকটা ঝুঁক কমে সেই দায়িত্ব অভিমানের দিকে মানুষ অগ্রসর হয়েছে। আমরা সেই জিনিসটা, যেহেতু আমরা কমিউনিস্ট, আমরা কোনো সম্প্রদায়ের পক্ষে থাকি না, আমরা কোনো ধর্মের পক্ষে থাকি না, আমরা মানুষের অধিকার, তার স্বাস্থ্য, চিকিৎসা, অন্যান্য ডেভেলপমেন্টটা কি করা যায়, আমরা সেই দিকে মানুষের পাশে দাঁড়াই এবং আমরা কাজ করি। আমরা চেষ্টা করি যে ত্রিপুরা রাজ্যে আমাদের এক সময়ে পাহাড়ে আমাদের কমিউনিস্ট পার্টি খুব শক্তিশালী ছিল। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ
যার নেতা ছিলেন দশরথ দেব, অগুরদেব বর্মা, সুধন্যরা। সেই সময় ত্রিপুরা রাজ্যের যে রাজারা ছিলেন, ত্রিপুরা রাজ্যের রাজারাই উপজাতি অংশের মানুষের জন্য কোনো রকমের শিক্ষার ব্যবস্থা করে নাই, এবং তার অর্থনীতি এত বেশি খারাপ ছিল, মানুষের পরনে একটা কাপড় পর্যন্ত ছিল না লজ্জা নিবারণ করার জন্য। যারা 70-80 বছর হয়েছে এরা সবাই জানে, এখনকার প্রজন্ম সেটাও তো নাও জানতে পারে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ রাজার শোষণ থেকে এবং তাদের সময়ে যে সমস্ত সর্দাররা ছিল এবং সেদের থেকে মুক্তি করার জন্য, শিক্ষার জন্য আমাদের গণমুক্তি পরিষদ ত্রিপুরা রাজ্য সেটা আন্দোলনটা শুরু করেছিল। সেই আন্দোলন করতে গিয়ে আমরা এক সময় পাহাড়ের মধ্যে অনেকগুলি স্কুল খুলেছিলাম এবং সেখান থেকেই শিক্ষার আবহাওয়া তৈরি হয়। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের উপজাতিদের মধ্যে আমাদের যে লড়াকু এবং তার তিরিক্কা যে সমস্ত কমরেডরা ছিলেন, যে সমস্ত নেতারা ছিলেন, তাদের ইতিহাস এখনকার যারা জেনারেশন সেইটা ভালো করে অনুধাবন করতে পারেনি। এবং এখনকার যে পরিবেশ ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট, সেখানে দীর্ঘদিন প্রায় 35 বছর ছিল, 25 বছর আর 5 বছর মধ্যে গেলে 30 বছর। আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যে, ওকে, আমি আলাসবাবু আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে আরো একটি আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দর্শক বন্ধুদের দিতে চাইবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের 5টি আসনে ফলাফল ঘোষণা করেছে এখন অবধি, যার মধ্যে 1টি আসন বিজেপির এবং 4টি আসন তিপ্রামথার দখলে গেছে। আমি আপনাদের জানাতে চাইবো 2 মাছমারা কেন্দ্র তিপ্রামথার দখলে যেতে পারেনি, কারণ বিজেপি প্রার্থী গতবার যিনি জয়লাভ করেছিলেন সেখানে এবারও কিন্তু বিজেপি প্রার্থীরাই জয়লাভ করেছে। আপনাদের জানিয়ে রাখি, সেখানে গতবার স্বপ্না রানী দাস বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল মাছমারা কেন্দ্র থেকে, এবার মঞ্জুরানী সরকার সেখান থেকে জয়লাভ করেছে। এবং পাশাপাশি বাকি 4টি আসনে শিমনা তমাকারি 13 শিমনা তমাকারি আসনে তিপ্রামথা প্রার্থী জয়লাভ করেছে। 14 বজ্রংনগর ওয়াকিনগর কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী জয়লাভ করেছে। পেকুয়ার জেলা জন্মজয়নগর কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী জয়লাভ করেছে এবং মহারানী চেলাগাং কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী জয়লাভ করেছে। অর্থাৎ 5টি আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে 4টি আসনে তিপ্রামথা এবং 1টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে। বাকি 17টি আসনে এই মুহূর্তে তিপ্রামথা প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে খবর, এবং 5টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে খবর। আমি আপনার কাছে আসবো আরেকবার পরে, রাজবাড়ী বাবু। নলিবাবু, এই যে তিপ্রামথার যে এই যে জয় বা এই যে প্রত্যাবর্তন, যে কথাগুলো চলেছিল, জল্পনাগুলো চলেছিল যে এবার এডিসি প্রশাসনের যে দুর্নীতির কথা বলা হয়েছিল, উন্নয়নের কথা বলা হয়েছিল, এবং এডিসিতে, তাহলে কি মনে হয় এই ফলাফল দেখে মনে হয় যে এডিসি ভোটারদের মধ্যে শুধু আবেগের রাজনীতি কাজ করলো, আর সেখানে উন্নয়ন কি কোনো ধরনের প্রভাব ফেলতে পেরেছে, উন্নয়নের কথা? না, এটা তো এর আগের আলোচনাতেও একদিন বলেছিলাম আমি যে পাহাড়ে উন্নয়ন যা কিছু ছিল আগেই ছিল, এরা আগের যে উন্নয়নগুলো সেটাকেই ধরে রাখতে পারেনি। আমি ক্যাটাগরিক্যালি বলেছিলাম খুংলুং ফার্ট থেকে শুরু করে আপনার ওই যে পেট্রোল পাম্প, মানে এডিসির নিজস্ব সম্পদ সৃষ্টির যে জায়গাগুলো ছিল এগুলি ওরা বেসরকারি হাতে তুলে দিয়েছে। অর্থাৎ সম্পদ যা ছিল তা রক্ষা করার ক্ষমতাই ওদের ছিল না। পাহাড়ি স্কুলের শিক্ষা ব্যবস্থা তো বলতে কিছু নাই, একদম পুরো ভেঙে পড়েছে। 140টার মতো স্কুলে একজন মাত্র শিক্ষক চলছে, কোনো নিয়োগ নাই, কিচ্ছু নাই, উন্নয়ন বলতে কোনো কিছুই নাই, কিছুই নেই। মানে আমরা প্রায় দেখতাম যে পাহাড়ি মা বোনেরা তারা ওই রাস্তা রোকো করছে জলের জন্য, রাস্তার জন্য মানুষ রোগী দিকের হসপিটালে নিয়ে আসতে পারছে না, তারপরে রাস্তাঘাট সমস্ত বিষয়ে একদম মানে খুব ভয়াবহ অবস্থা। তো এই পরিস্থিতিতেও, এবং এতে রাজ্য সরকারের দায়িত্ব যে ছিল না তা না, কারণ রাজ্য সরকারও তো নজর রাখেনি, এত যে করাপশন হয়েছে। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মশাই বলেছিলেন সমস্ত টাকা ওরা 9-6 করে ফেলেছে, উন্নয়নের কাজ কিছুই হয়নি, কিন্তু প্রথম দিক থেকে তারা তো এগুলো নজর রাখেনি। নির্বাচনের সময় সমস্ত কথা বললে তো হবে না, আগে থেকেই তো মানুষের তাইলে উন্নয়নের এই বিষয়গুলি নজর দেওয়ার প্রয়োজন ছিল। যদি নজর দিত তাহলে হয়তো এমনটা হতো না। তাদের আবার দায়বদ্ধতাও আছে, যেহেতু তারা একই জোট শরিক আছে, বড় শরিক ছোট শরিকের ব্যাপার সেবার, আমার নিজেদের মধ্যে সেই সমস্ত ঝামেলাগুলো আছে। তো এইখানে মানে নেট যেটা মানে নিট যেটা রেজাল্ট দাঁড়ালো, আমরা যেটা দেখলাম সেটা হলো এখানে
এই যে জাতপাত ভিত্তিক যে রাজনীতিটা, মানে ইমোশন, আবেগ, জাত্যাভিমানের যে ইমোশনটা, এটাই কাজ করেছে। আর দ্বিতীয়ত হলো অন্যরা জাতীয় রাজনৈতিক দলগুলো সেখানে দাঁত ভিড়াতে পারেনি, নানা কারণেই হয়তো হয়েছে। কারণ অ্যাকচুয়ালি উনি তো বললেন যে এই বামপন্থীদের কথা, নেতারা তো সবই শহরে থাকতো, গ্রামে কিন্তু পাহাড় অঞ্চলে তাদের মধ্যে সেই যে আগে যেই বামফ্রন্টের যে ইয়েটা ছিল, যোগাযোগটা ছিল মানুষের সঙ্গে, সেটা যে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমি এর আগের স্টক শোতে করেছি। কতটুকু রিভাইভ করতে পারছে তার উপর নির্ভর করবে, মানে বামপন্থীরা কতটা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু এটা দেখে তো হতাশাজনক যে আসলে ঠিক সেভাবে হয়নি। আর সন্ত্রাস বা যেই মানে গণতান্ত্রিক পরিবেশ যেটা নষ্ট হয়ে গেছে, সেটা তো স্বাভাবিক। কারণ প্রদ্যুৎ বাবু তো নিজেই বলেছেন যে অন্য কাউকে আমরা ঢুকতে দেব না। শরিকির সঙ্গেই যে লড়াইটা যেভাবে চলছিল, আর বামপন্থীদের সেখানে ঢুকা তো মুশকিলের ব্যাপার, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গার মধ্যে। তাছাড়া তাদের যে নেটওয়ার্কটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, কিছু মানে বলার অপেক্ষা রাখে না, সেটা পরিষ্কার বুঝাই যাচ্ছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমি আপনাদের সামনে, আপনাদের কাছে চাইবো, দুজনের কাছে একটু আলোকপাত চাইবো। যে দুজন এমডিসি তিপ্রামথা দল ছেড়ে ঠিক নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন, তাদের এই মুহূর্তে তাদের ফলাফলের দিকে যদি আমরা একটু চোখ রাখি, আমরা জানি এমডিসি অনন্ত দেববর্মা এবং সেখানে সওদাগর কলই, এই দুজন কিন্তু তিপ্রামথার সিটিং এমডিসি ছিলেন, তারা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। 23 অম্পিনগর সেখানে কেন্দ্রে, সেখানে কমল কলই তিপ্রামথা প্রার্থী 15,047 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এবং সেখানে তিপ্রামথার আগের যিনি এমডিসি ছিলেন, সেখানে গতবার যিনি জয়ী হয়েছিলেন, সওদাগর কলই বিজেপি প্রার্থী, এবার এই অম্পিনগর কেন্দ্র থেকে উনি পেয়েছেন 4,439টি ভোট, মানে প্রায় 11,000 ভোটে কিন্তু তিপ্রামথার প্রার্থী এগিয়ে রয়েছেন। এবং সওদাগর কলই প্রায় 11,000 ভোটে পিছিয়ে রয়েছেন সওদাগর কলই। ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে আইপিএফটি প্রার্থী যশোদা রানী জমাতিয়া তৃতীয় স্থানে রয়েছেন, 2,654টি ভোট পেয়েছেন। এবং সিপিআইএম এর প্রার্থী পৃথ্বীরাজ কলই সেখানে চতুর্থ স্থানে রয়েছেন, 2,527টি ভোট, উল্লেখযোগ্য একটা ভোট পেয়েছেন সেখানে। তো সেখানে কিন্তু তিপ্রামথা প্রার্থী কমল কলই এগিয়ে রয়েছেন। এবং যিনি দল ছেড়ে এসেছিলেন সওদাগর কলই, তিপ্রামথা ছেড়ে বিজেপিতে এসেছিলেন, উনি কিন্তু তেমন ভাবে প্রভাবিত করতে পারেননি ভোটারদের। একইভাবে হালাহালি আসামবাড়ি কেন্দ্রে অনন্ত দেববর্মা, উনি 3,569 ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। তিপ্রামথা প্রার্থী প্রস্মিত দেববর্মা 7,340 ভোট পেয়ে প্রায় 4,000 ভোটে এগিয়ে আছে অনন্ত দেববর্মার কাছ থেকে। তো কিভাবে এটা দেখছেন? দলত্যাগ তাহলে প্রভাবিত করেনি তাহলে ভোটারদের? না, এটা আমি বললামই তো, ওই যে উপজাতিদের মধ্যে আমাদের মানে তিপ্রামথার সুপ্রিমো যিনি নিজেকে রাজা বলে যেভাবে মানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, যেভাবে ইমোশনটা ক্রিয়েট করেছেন সব সময়, আমরা এখন দেখা যাচ্ছে যে মানুষ সেই ইমোশনটাকেই কাজে লাগিয়েছে। কিন্তু তারা সেই রাজন্য শাসিত ত্রিপুরা আমলের যে বঞ্চনা, উনি যেটা বলার চেষ্টা করেছেন, সেখানে মানে উপজাতীয় অংশের মানুষের যে অবস্থা ছিল আর কি, করুণ অবস্থা ছিল, সেখান থেকে ধীরে ধীরে তারা যে কোথায় এসছে, আর এখন যে কোথায়, ওই যে ইতিহাসটা, এটা কিন্তু এরা একদম বেমালুম ভুলে গেছে। ভুলে গিয়ে শুধুমাত্র ইমোশনের যেই আবেগটা, সেটা বিজেপিও চেষ্টা করে সরাতে পারেনি, যদিও শেষ সময় ওরা চেষ্টা করেছিল। মানে মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন রাজতন্ত্র কোথায়, ত্রিপুরা ভারতবর্ষে এখন কোথাও রাজতন্ত্র নেই, বা আমরাও যেটা বলি বা আমরা যেটা মনে করি সেটা নেই, তো বাস্তবে নেই। কিন্তু তারপরেও এই অংশের মানুষের মধ্যে ওই যে আবেগটা কাজ করেছে, মানে জাত্যাভিমান, মানে মানে এখানে যে ওই যে উনি যে তিপ্রাসা বা ওই যে কি জানি আরেকটা বলছিলেন, আরেকটা শব্দ আছে থানসা, আমার মনে হয় এই শব্দগুলি ওদের মধ্যে মনের মধ্যে গেঁথে গিয়েছে, মানে উপজাতি অংশের মানুষের মধ্যে আর কি। কিন্তু যাই হোক, কিন্তু উন্নয়নের নিরিখে যদি আমরা বিচার করি, আমার মনে হয় না আমরা বিগত 5 বছরের যে অভিজ্ঞতা, বিগত দিনে তিপ্রামথার শাসনের যে অভিজ্ঞতা, এর কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আর যদি হয় তাহলে উপজাতি অংশের মানুষ সেখানে উপকৃত হবে। ওকে, আমরা আরেকটা বার চোখ রাখবো এই মুহূর্তে 1 নম্বর দামছড়া জম্পুই আসনের দিকে। সেখানে তিপ্রামথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং 2,507 ভোটে এগিয়ে রয়েছে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী রবীন্দ্র রিয়াং থেকে। 10,929 ভোট পেয়েছেন এই মুহূর্তে এখন অব্দি ভবরঞ্জন রিয়াং। বিজেপি প্রার্থী রবীন্দ্র রিয়াং পেয়েছেন 8,422টি ভোট। সিপিআইএম প্রার্থী বরেন্দ্র রিয়াং পেয়েছেন 3,666টি ভোট। জাতীয় কংগ্রেসের প্রার্থী রমজয় রিয়াং পেয়েছেন 501টি ভোট এবং
সেখানে উল্লেখযোগ্যভাবে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নির্দল প্রার্থী জিবি হাবার্ট রিয়াং উনি পেয়েছেন 1376টি ভোট, যা অবশ্যই কংগ্রেসের ভোট থেকে বেশি ভোট। তবে সেই কেন্দ্রে এক দামছড়া জম্পুই কেন্দ্রে 2507 ভোটে এগিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং। ওকে, রাজবীর বাবু, আপনার কি মনে হয় এই যে কথাটা বলছিলাম যে দুর্নীতির ইস্যু বা বামপন্থীরা কিছু আসন পেতে পারে, বামপন্থীদের ভোট বাড়তে পারে, ভোট কাটাকাটিতে ফ্যাক্টর হতে পারে, এমন কিছুই এখন অবধি লক্ষ্য করা যাচ্ছে না, যদিও একদম রেজাল্ট শেষে সেই সব অঙ্ক কষা হবে, সেই সব সমীকরণ করা হবে, সেই সব বিশ্লেষণ করা হবে। কিন্তু এখন অবধি যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তিপ্রামথার যে যারা জয়লাভ করছে একটা বিশাল ভোটে জয়লাভ করছে, মানুষের বিশাল সমর্থন নিয়ে তারা জয়লাভ করছে, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন? আমরা যারা বিজ্ঞান ভিত্তিক চর্চা, ত্রিপুরা রাজ্যের মতার কোনো আইডিওলজি নাই, তাদের কোনো স্লোগান নাই যে